শুভ মধ্যাহ্ন জানিয়ে আমি বিভাস রঞ্জন দাস, শিক্ষক, ভূগোল বিভাগ, তোমাদের বাড়িমণ্ডলে সমুদ্র স্রোত অধ্যায়টা পড়াবো, এককটা পড়াবো। এটার মধ্যে পড়তে গেলে, বুঝতে গেলে, কারণ এখন তো প্রশ্ন 1, 2 নানা রকম হয়ে গেছে, 3, 5 সর্বাধিক। তা সেই জায়গাটাতে বুঝে পড়তে হবে এবং ধরে পড়তে হবে, ছবিগুলোকে বুঝতে হবে, চিত্রগুলোকে, মানচিত্রগুলোকে, না হলে সঠিকভাবে পড়াটা হবে না, ভুলে যাবে। যতই মুখস্থ করার চেষ্টা করো না কেন, মুখস্থ রাখতে পারবে না। কারণ মানচিত্র মুখস্থ রাখার জন্য নয়, মানচিত্রকে বুঝে পড়ে নেওয়ার জন্য, এবং বাড়িতে একটু এবড়ো খেবড়োভাবেই হোক না, সুন্দরভাবে না হলেও ক্ষতি নেই, এবড়ো খেবড়োভাবেই হোক, আঁকাটা হোক। এবং আঁকার সময় কোনো মহাদেশের পূর্ণাঙ্গ ছবি দরকার নেই, পূর্ণাঙ্গ আউটলাইন বা বহি দেখা দরকার নেই, কোনো দেশের দরকার নেই, মহাদেশেরও দরকার নেই। শুধু একটা সাইড আঁকো, একটা সাইড আঁকো, সমুদ্র যেদিকে আছে সেই দিকটা আঁকো। যেমন আটলান্টিক মহাসাগরে আমেরিকার যে উপকূলটা আছে সেটা পূর্ব উপকূল, দুটো আমেরিকা, সেই পূর্ব উপকূলের দিকটা একটু ঠিক করে আঁকলাম। আর ইউরোপ এবং আফ্রিকা এই উপকূলটা ঘিরে আছে, ইউরোপ এবং আফ্রিকাকে ঠিক করে রাখলাম। বসানোর সময় আফ্রিকা এবং আমার ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকাকে সঠিকভাবে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু নিরক্ষীয় স্রোত উপস্থাপনা করতে পারবে না। ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোতের অবস্থান ঠিক রাখতে। ফলে এই জায়গাগুলোকে, স্রোতগুলোকে ঠিক রাখার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে তোমাদের। আমি কতগুলো ছবি এখানে পাঠিয়েছি বা পাঠাচ্ছি, সেখানে দেখবে ছবিগুলোকে নিয়ে আলোচনা করবে। ছবিগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ব্ল্যাকবোর্ড হলে আমি অনেকটা একে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু অনলাইন সিস্টেমে তো এইভাবে পারা যাচ্ছে না, বা আমিও অতটা সরগর নই বা দক্ষ নই যে তোমাদের কাছে পৌঁছে যাব। যাই হোক, আমি পড়াচ্ছি, তোমরা যদি কোনো কোয়েশ্চেন্সে বাধা পাও বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি সেইভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব, যতটা পারবো সহজ সরলভাবে পৌঁছবার চেষ্টা করব। যেখানে হবে না সেখানে তোমাকে অন্য কোনো ব্যবস্থাপনা তোমার দিক থেকে গ্রহণ করতে হবে। তুমি যেটাকে সহজ সরলভাবে মনে করবে সেই প্রসেসেই এগোবে। আমাকে ধরেই এগোতে হবে বা আমাকে রেখে এগোতে হবে এমন কোনো ধ্যান ধারণা নেই বা উচিত নয়। আমি একটা জাস্ট সাহায্যকারী হিসেবে কাজ করছি। আচ্ছা, আমরা দেখব যে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য তৈরি করে সূর্যরশ্মির পতন কোণ, সান রেজ অ্যাঙ্গেল, ডিফারেন্স অফ সান রেজ অ্যাঙ্গেল। সেটা ডিফারেন্ট রিজিয়ন, বিভিন্ন অঞ্চলে উষ্ণতাও বিভিন্ন করে থাকে। যেমন নিরক্ষীয় অঞ্চল, সেখানে সমুদ্র জল আয়তনে বর্ধিত হয়ে বহিঃস্রোত রূপে শীতল মেরুদেশের দিকে যায়। এখন এই যে বললাম যে সমুদ্র জল আয়তনে বর্ধিত হয়ে তোমার বহিঃস্রোত রূপে শীতল মেরুদেশের দিকে গেল, এর কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মির পতন কোণের মান বেশি, 90 ডিগ্রি থেকে প্রায় সেখানে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সারা বছর সূর্যরশ্মি পাওয়া যায়। ফলে তীব্রতার
ঘনত্ব বা আধিক্য এবং স্থায়িত্ব এগুলো বেশি, যার জন্য জলরাশির এই চরিত্রটা ধরা পড়েছে। আবার মেরু অঞ্চলের বিপরীত চরিত্র, সেখানে ন্যূনতম অবস্থা হচ্ছে -23.5 ডিগ্রি থেকে +23.5 ডিগ্রি সূর্যরশ্মির পতন কোণের অবস্থান। আচ্ছা বলো তো, সারা বছর ধরে -23.5 ডিগ্রি আর +23.5 ডিগ্রি, তাহলে একটা তো দিগন্ত রেখা, একটা দিগন্ত রেখার নিচে চলে আসছে একটা সময়, আর একটা সময় দিগন্ত রেখার ওপরে রাখছে, ভার্টিক্যালি কিন্তু পৌঁছচ্ছে না। দিগন্ত রেখা মানে আমরা যদি তার পথ ধরি, তাহলে পথ ধরলে সবচেয়ে কম পরিমাণ আলোকরশ্মি তার তির্যক পথ ধরে পৌঁছায়, অত্যাধিক তির্যক পথের দৈর্ঘ্য, ফলে সময়টাও সে নিচ্ছে কম। এই কারণে জলরাশিগুলো সেখানে শীতল, আর শীতল জলরাশি যখনই আসবে তখনই তোমার এই জায়গায় তোমার খুব বেশি স্রোত সৃষ্টি হবে না, স্রোতটা ভারী হয়ে যাবে, অন্তঃস্রোত রূপে সেটা নিচের দিকে আসবে। একটা আরাম কেদারার চেয়ার দেখো, তুমি যেখানে হেলান দিয়েছো সেই মাথাটা হচ্ছে মেরু অঞ্চল আর পাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাহলে ভারী জিনিসটা কোথা দিয়ে আসবে? ওই চেয়ারের গা পিঠ বরাবর। আর উষ্ণ হলে কোথা দিয়ে যাবে? পা থেকে ওপরে উঠে মাথার ওপর দিয়ে গিয়ে মাথার শীর্ষ দেশে পৌঁছে। এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এইবার আমি আসবো তোমাদের কাছে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের মধ্যে পার্থক্যটা কোথায়। কারণ সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে বায়ু প্রবাহ হচ্ছে মুখ্য। তা এই দিক থেকে আমরা যদি নামকরণ ধরে করি, তাহলে সমুদ্র স্রোত যেদিক দিয়ে প্রবাহিত হয় সেই স্থানের নামানুসারে সমুদ্র স্রোতের নামকরণ করা হয়। যেমন ব্রাজিলের পূর্ব উপকূল ধরে ব্রাজিল স্রোত, ভারতের বঙ্গোপসাগরের পূর্ব উপকূল ধরে বঙ্গোপসাগরীয় মৌসুমী স্রোত। আবার সমুদ্র স্রোত বায়ু প্রবাহের দ্বারাও নামকরণ হয়ে থাকে। যেমন আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক স্রোত, সেটা পশ্চিমা স্রোত নামেও পরিচিত, তবে সেটা সমুদ্রের নামকরণেও পরিচিত। একইভাবে প্রশান্ত মহাসাগরীয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত সবচেয়ে লেন্দি, এই স্রোতটাও তোমার বায়ু প্রবাহ বা ওই তোমার যেটাকে আমরা বলে থাকি সমুদ্রের নামানুকরণে করা হয়ে থাকে। যেমন প্রশান্ত মহাসাগরীয় পশ্চিমা স্রোত এটা। আর একটা হচ্ছে সৃষ্টির কারণ যদি বলো, তাহলে পৃথিবীর আবর্তন এবং বায়ু প্রবাহ হচ্ছে মুখ্য সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। আর বায়ু প্রবাহ সৃষ্টির কারণ হচ্ছে বায়ুচাপের তারতম্য, কোরিওলিস বল। বায়ুচাপের তারতম্য আমরা জানি, জল যেমন উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, বায়ু তেমনি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। আবার কোরিওলিস বল কি? কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য, যেখানে আবর্তন গতির মান 0 সেখানে কোরিওলিস বলের মান সর্বাধিক, যেখানে আবর্তন গতির মান বেশি সেখানে কোরিওলিস বল যেতে পারছে না, আবর্তন গতির দ্বারাই প্রভাবিত। কোরিওলিস বল হলো সোজাসুজি না গিয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে। নিরক্ষরেখা থেকে সুমেরুর দিকে বা নিরক্ষরেখা থেকে কুমেরুর দিকে গেলে সোজাসুজি না গিয়ে ডান দিকে বেঁকবে,
উত্তর গোলার্ধে বাঁদিকে বেঁকবে তোমার দক্ষিণ গোলার্ধে। এটা কোরিওলিস বল। আর কোরিওলিস বল উত্তরে ডান দিক, দক্ষিণে বাম দিকে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতগুলোকে ওই পশ্চিম দিক আর পূর্ব দিকে প্রভাবিত করে। আটলান্টিক স্রোত প্রশান্ত মহাসাগরীয় স্রোতের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এই হচ্ছে পার্থক্য। আর গতি তো সর্বদাই যেন, যে সমুদ্র স্রোতের গতি যেখানে কম থাকে সেখানে বায়ুপ্রবাহের গতি বেশি। দুটো স্থানের মধ্যে ফেচ যত বেশি হবে তত বেশি সম্পর্ক। তারপর সমুদ্র স্রোত কি, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সমুদ্র স্রোত হলো সমুদ্রে যে বিশাল জলরাশি, সেই জলরাশির স্থানান্তর, অর্থাৎ স্থান পরিবর্তন চলনশীলের বা চলনের মাধ্যমে, চলনশীলতা বা চলনের মাধ্যমে সমুদ্রের বিশাল জলরাশির স্থানান্তর হচ্ছে সমুদ্র স্রোত। সেটা আটলান্টিক মহাসাগরে আছে, ভারত মহাসাগরে আছে, প্রশান্ত মহাসাগরে আছে। কুমেরু আর সুমেরুতে নেই। কেন না, ওখানে বছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকে। সুমেরুতে যদিও বা কিছুটা আছে, সুমেরুতে পাওয়াই মুশকিল, কারণ অনেকটা মহাদেশের অন্তর্গত অংশ বরফাবৃত অবস্থায় রয়েছে। আচ্ছা, এইবার আমরা আসব সমুদ্রের যে স্রোত পাচ্ছি, সেই স্রোত এবং সমুদ্র তরঙ্গ এর মধ্যে তফাৎ কী। সমুদ্র স্রোতটা যেমন চলনশীলতার দ্বারা স্থানান্তরিত, সমুদ্র তরঙ্গটা আবার একই স্থানে ক্রমান্বয়ে ওঠানামা বা ওপর নিচে করা, জলরাশিকে নিয়ে ওপর নিচ, জলপৃষ্ঠের দিকে আসবে, জলতলের দিকে আসবে। জলপৃষ্ঠতল একটা, আর সমুদ্র গভীরতার দিকে একটা তল, এই দুই তলের মধ্যে ওঠানামা করবে। তাহলে সেটা অনুভূমিক হলো না উলম্ব হলো? উলম্ব। তাহলে সমুদ্র তরঙ্গের আকৃতি অনেকটাই উলম্বাকার, পরবর্তীতে সেটা অনুভূমিক আকার। আর এখানে সমুদ্র জলরাশি এটা দক্ষিণ থেকে নিরক্ষরেখার দিকে এলো বা উত্তর থেকে নিরক্ষরেখার দিকে, তাহলে চলন রাশি, যার জন্য এটাকে বলা হচ্ছে চলনশীল। সমুদ্র স্রোত যখন সৃষ্টি হয় এবং তার গতিপথ থাকে, সেটা একই দিকে থাকবে। ভূ আলোড়নের দ্বারা হোক, বায়ু প্রবাহের দ্বারা হোক, পৃথিবীর আবর্তন গতির দ্বারা হোক, যেতে যেতে আবার ব্যাক করে পেছনে যাবে না, এরকম সিস্টেম নেই, ব্যাক গিয়ার নেই। তাই এটা ইউনিডাইরেকশন, একমুখী প্রবাহ। আবার সমুদ্র তরঙ্গ যেটা, সেটা কিন্তু একমুখী প্রবাহ নয়। কেন নয়? সমুদ্রের জলরাশি প্রবাহ ঘটছে না তো, সেটা কি হচ্ছে? সেটা ভূ আলোড়নের দ্বারা আন্দোলিত হচ্ছে। সেই আন্দোলনে জলরাশি নিচে থেকে ওপরে, ওপর থেকে নিচে, তাহলে একটা তরঙ্গ হচ্ছে। এই যে তরঙ্গের মধ্যে আমরা দেখব উচ্চতাগত প্রভেদ আছে, ফলে এটা একবার উঠছে একবার নামছে, এই অবস্থার মধ্যে রয়েছে।
আবার শ্রেণীবিভাগে যদি যাই তাহলে দেখব সমুদ্র স্রোতের অপরিপৃষ্ঠে উষ্ণতা বেশি বলে উষ্ণ স্রোত আর গভীরতা যত বাড়ছে সূর্যরশ্মির আলো ততই পৌঁছাচ্ছে তির্যকভাবে বা তোমার কম পরিমাণে কেন না ঘনত্ব কমে যাচ্ছে, ঘনত্ব বাড়ছে আর তোমার সময় কমে যাচ্ছে, ফলে পৌঁছতে পারছে না, শীতল থাকছে তলদেশের দিকে, গভীরতার দিকে। ফলে অন্তঃস্রোত রূপে শীতল স্রোত আর পৃষ্ঠস্রোত রূপে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে। আবার সমুদ্র তরঙ্গের সম্মুখ তরঙ্গ আছে, সামনের দিকে এগিয়ে যাবে, ব্যাকওয়ার্ডস আছে, পশ্চাৎ তরঙ্গ, ডিস্ট্রাকটিভ তরঙ্গ ধ্বংসকারী বিনাশকারী, আর একটা কনস্ট্রাকটিভ গঠনকারী তরঙ্গ। এইরকমভাবে তরঙ্গের শ্রেণীবিভাগ অনেকগুলোই আছে, আমি দুটো আলোচনা করে দিলাম। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ আমরা ব্যাখ্যা করব, জেনে নেব কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রথম যুক্তিযুক্ত কারণটা হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি? প্রবহমান বাতাস যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায় তখন তাকে আমরা বলি বায়ু প্রবাহ। স্বাভাবিকভাবে আমাদের এখানে পার্থক্য হয়। শিলামণ্ডলে দুটো বস্তু আছে, একটা কঠিন, একটা তরল। কঠিনের মধ্যে দিয়ে তাপ খুব সরাসরি পৌঁছে যেতে পারে, তরলের মধ্যে দিয়ে একটু ধীর গতি। ফলে তরল জলরাশির ওপরে যখন ধীর গতিতে হচ্ছে উষ্ণ তাপ, ফলে সেখানে উচ্চচাপ। আর স্থলভাগ বা শিলামণ্ডলের অন্তর্ভুক্ত যে মহাদেশীয় পাট, সেখানে দ্রুত উত্তাপের জন্য নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। কাজেই জলরাশি থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়ে থাকে। এইবার আমরা আসব যে এই বায়ু প্রবাহের দিক জলরাশির স্থানান্তর নিয়মিতভাবে, একেবারে পার্মানেন্টলি, উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ পূর্ব আয়নবায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু, সুমেরু বায়ু যেটা, আবার দক্ষিণ পূর্ব মেরুবায়ু যেটা কুমেরুবায়ু, এরা তোমার সমুদ্র স্রোতের ওপর প্রভাব বিস্তার করছে। কীভাবে? পশ্চিমা বায়ু সমুদ্র স্রোতকে উত্তর পূর্ব দিকে নিয়ে যায় বা পূর্ব দিকে নিয়ে যায়। আমরা আটলান্টিক মহাসাগরের চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে দেখো, আটলান্টিক মহাসাগরের স্রোতটার ওপর তুমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করো রেখাটার ওপর, তাহলে দেখবে এই রেখাটা একটা কর্নার দক্ষিণ পশ্চিম থেকে আর একটা বিপরীত কর্নারে যাচ্ছে, বিপরীত কর্নার, করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং সেখানে দেখো গিয়ে পৌঁছাচ্ছে কোন দিকে? না, উত্তর পূর্ব দিকে। তাহলে বায়ু প্রবাহের দিকটা কিন্তু জ্যামিতিক দিক থেকে সর্বদাই 180 ডিগ্রি কোণ মেনটেন বা নিয়ন্ত্রণ করে থাকে। আমি এ বিষয়ে আয়ন বায়ু নিম্ন অক্ষাংশ দেখো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে দেওয়া আছে। যে ছবিটা পাঠিয়েছি দেখো, এক্ষুনি একটা ছবি পাঠালাম ছোট করে,
ক্রান্তীয় মণ্ডল বা নিম্ন অক্ষাংশ। সেখানে দেখো উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ পূর্ব আয়নবায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে তোমার নিরক্ষরেখার দিকে আসছে, এবং আসছে কোন দিক থেকে? উত্তর পূর্ব দিক থেকে উত্তর গোলার্ধে, দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ গোলার্ধে। এইভাবে সে সমুদ্রের জলরাশিকে ওই ক্রান্তিবৃত্তের মধ্যে নিরক্ষীয় অঞ্চলের দিকে নিয়ে আসছে, এবং নামকরণে কি করছে? উত্তর পূর্ব আয়নবায়ু স্রোত, দক্ষিণ পূর্ব স্রোত। এই স্রোত যখন নিরক্ষরেখা আসছে তখন নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। নিরক্ষরেখার দক্ষিণে, নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত। আমরা দ্বিতীয় কারণটায় যাব, পৃথিবীর আবর্তন। আবর্তনের ফলে দেখো নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বলের মান বেশি, ফলে নিরক্ষীয় অঞ্চলের স্রোতগুলো আবর্তনের দিক অনুসারে পশ্চিম থেকে পূর্ব দিকে, এরা নিরক্ষরেখায় যেদিকে হওয়া উচিত সেদিকে হতে পারল না, ফলে এটা নিরক্ষীয় প্রতিশ্রুতি, ইকুটোরিয়াল কাউন্টার কারেন্ট প্রতিশ্রুতি। আবার দেখো নিরক্ষরেখার ওপরে নিরক্ষীয় অঞ্চলকে আমরা 5 ডিগ্রি পর্যন্ত প্রসারিত করতে পারি, 0 ডিগ্রি থেকে উত্তর দক্ষিণ। সাদৃশ্যমূলক উপাদানগুলির অবস্থান আরেকটু বিক্ষিপ্তভাবে দেখা যায় বলে কোনো কোনো জলবায়ুবিদ একে 10 ডিগ্রি পর্যন্ত সীমানা ধরেছে, তাকে নিরক্ষীয় অঞ্চল, উত্তর দক্ষিণ। আমি 5 ডিগ্রির ওপরটাকেই নিলাম, উত্তরে দক্ষিণে। সেখানে দুটো সমুদ্র স্রোত আসছে, একটা উত্তর পূর্ব আয়নবায়ুর পথ ধরে উত্তর কর্কটীয় উচ্চচাপ বলয় হতে, আর একটা দক্ষিণ নিরক্ষীয় উচ্চচাপ বলয় থেকে আমাদের ইকুয়েটর বা যেটাকে আমরা নিরক্ষীয় অঞ্চল বলে থাকি সেই। আজকে আমরা স্রোতের ইন্ট্রোডাকশানগুলো নিয়েছি, বাহ্যিক ইন্ট্রোডাকশানগুলো। এখন ইনার ইন্ট্রোডাকশানে গিয়ে আমরা স্রোতটাকে ধরব। 3টে সাগরের স্রোত আছে, যেটুকু পারা যায়, যেটুকু সময় পাওয়া যায় আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটায় পৌঁছাবার চেষ্টা করব। এর জন্য তোমাদেরকে কিন্তু সোমেন স্যার বায়ুমণ্ডল পড়িয়েছে, ওই বায়ু প্রবাহ সম্পর্কে খুব সুযোগ্যভাবে এগিয়ে আসতে হবে, অর্থাৎ বোঝার পথটুকুকে, অ্যাক্সেসটাকে তোমার ভালোভাবে ধরতে হবে। দেখো আমি একটা ছবি পাঠিয়েছি, নিরক্ষীয় অঞ্চল পূর্ব আয়নবায়ু, নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ পশ্চিমা বায়ু, আর তার ওপরে উচ্চ অক্ষাংশ মেরুবায়ু। মেরুবায়ুর চিত্রটা আমি দিইনি, ওটা মনে করে নেবে যে পশ্চিমা বায়ুর ওপরে মেরুবায়ু রয়েছে। আয়নবায়ু দুদিক থেকে প্রবাহিত হয়, উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব, নিরক্ষরেখার 2 গোলার্ধে। পশ্চিমা বায়ুও দুদিক থেকে প্রবাহিত হয়, মধ্য অক্ষাংশে 30 থেকে 60 ডিগ্রি হচ্ছে মধ্য অক্ষাংশ। সেই মধ্য অক্ষাংশে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এবার চলো উচ্চ অক্ষাংশ 60 থেকে 90 ডিগ্রি, ওখানে দেখো সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, সুমেরু মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, আর কুমেরু মেরুবৃত্ত নিম্নচাপ। মেরু থেকে মেরুবৃত্তের দিকে
উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ুর মতো। তাহলে দুটো বায়ু উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব আয়নবায়ু আর উত্তর পূর্ব মেরুবায়ু। একটা খালি পশ্চিম দিক থেকে, দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ুটা আবার দক্ষিণ পূর্ব দিক থেকে। এখানেও আয়নবায়ু দেখো দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে, মেরুবায়ুও তাই। শুরু করি। নিম্ন অক্ষাংশের স্রোতগুলো আয়নবায়ু দ্বারা প্রভাবিত, মধ্য অক্ষাংশের স্রোতগুলো পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত, উচ্চ অক্ষাংশের স্রোতগুলি মেরুবায়ু দ্বারা প্রভাবিত। আমাদের কাছে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা তোমাদের কাছে পাঠিয়েছি। কোন ছবিটা দেখবে? আটলান্টিক মহাসাগরের স্রোতের ছবিটা, ঠিক আটলান্টিক মহাসাগর। অন্য কোনো মহাসাগরীয় স্রোতের ছবি দেখতে যাবে না, নেবে না, বা নেওয়ার চেষ্টাও করবে না। নিলে পরে বুঝতে পারবে না, ভোতা হয়ে যেতে হবে। আগে ছবিটা দেখে নাও। আমি ছোট ছোট করে জিজ্ঞাসা করব, হাত দিয়ে মেলাবে। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ব্রাজিল, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ব্রাজিল। দেখো স্রোত লেখা আছে উষ্ণ ব্রাজিল স্রোত। দক্ষিণ থেকে, উত্তর থেকে দক্ষিণে আসছে। লাল এরোতে দেওয়া থাকবে বা নীল এরোতে, লাল এরোতেই দেওয়া থাকবে, কারণ উষ্ণ স্রোত লাল কালিতে আর শীতল স্রোত নীল কালিতে। দেখো লাল রং ছড়িয়ে পড়ে সূর্যরশ্মিতে, তাই ওটা লালে দেখানো হয়। আর সূর্যরশ্মি কম যেখানে, সেখানে শীতল থাকে, জল ভারী ছড়ায় না, ফলে ওটা নীলকালিতে দেখানো হয়। নীলকালি দেখবে ব্লোটিং করবে পেপারে, দেখবে নীল যতটা না ছড়িয়েছে, লাল তার চেয়ে বেশি ছড়িয়ে গেছে। এই ছোটো ছোটো চিন্তাধারাগুলো মনের মধ্যে রাখবে, তাহলে দেখবে অনেক সুবিধা হবে, অনেক এগিয়ে যাবে। আটলান্টিক স্রোত দেখছো তো, ব্রাজিল স্রোতটা। এবার ব্রাজিল স্রোত দেখো মধ্য অক্ষাংশে চলে এসছে। নিম্ন অক্ষাংশ ছিল পূর্ব উপকূল, আরেকটু এগোও দেখো মধ্য অক্ষাংশ। এখানে তো বায়ু প্রবাহ পাল্টে যাবে। কোন বায়ু প্রবাহ আসবে? উত্তর পশ্চিম পশ্চিমা, উত্তর দিক থেকে আসবে, উত্তর পশ্চিম দিক থেকে। তোমার পশ্চিম দিক কোনটা? বাঁ হাত, উপকূলের দিক, সেই দিক থেকে আসবে তোমার এই বায়ু প্রবাহ। এবং কোথায় যাবে এই বায়ু প্রবাহ? উত্তর পশ্চিম থেকে আসছে, পূর্ব দিকে যাবে। দেখো ব্রাজিল স্রোত থেকে নিয়ে আফ্রিকার অন্তরীপের কাছে চলে যাচ্ছে, হর্ন অন্তরীপের কাছে। বোঝা যাচ্ছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ব্রাজিল স্রোত কোন দিকে প্রবাহিত হয়েছে? প্রশ্ন হতে পারে। তখন বলতে হবে ব্রাজিল স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। কোন স্রোতের সাথে মিলিত হয়েছে? ব্রাজিল স্রোত দক্ষিণ অ্যান্টার্কটিক স্রোত বা অ্যান্টার্কটিক স্রোতের সাথে মিলিত হয়েছে, অথবা কুমেরু স্রোত। কুমেরু মহাসাগরের নাম অনুসারে, অ্যান্টার্কটিকা মহাদেশীয় নাম অনুসারে এখানে বলা হচ্ছে যে স্রোতটা অ্যান্টার্কটিক, শীতল হয়ে যাচ্ছে, উষ্ণতার প্রকৃতি শীতল, এবং দৌড়চ্ছে কোন দিকে? আফ্রিকার হর্ন অন্তরীপের দিকে, আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে। একটু ম্যাপ ঘেটে এগুলো জেনে নেবে, কোথায় কোন অন্তরীপ আছে। এখন দেখতে হবে না, বাড়িতে পড়ার সময় দেখবে। হর্ন অন্তরীপে, এই উত্তমাশা অন্তরীপের দিকে বাধা পেল। বাধা পেয়ে এটা দ্বিধা বিভক্ত হলো, ডাইভার্টেড ইন্টু টু ক্লাসেস। ওয়ান
entered in the northern part of Atlantic Ocean, or another one entered beyond the Africa Cape, beyond the Africa Cape and Bay of Bengal, Indian Ocean, অর্থাৎ ভারত মহাসাগরে প্রবেশ করে। দেখো, আফ্রিকার উপকূলে এসে স্রোতের নাম বদলে গেছে। আফ্রিকার কোন উপকূল বলো তো? বাহাত তোমার কোন দিক? পশ্চিম দিক। কোন উপকূল? পশ্চিম উপকূল। কোন স্রোত? বেঙ্গুয়ালা স্রোত। কোন দিকে যাচ্ছে? দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। দেখো, বেশ কিছু দূর যাওয়ার পর মধ্য অক্ষাংশকে ক্রস করেছে নিম্ন অক্ষাংশের সীমানা। দক্ষিণ দিকে যে সীমানা 30 ডিগ্রিকে ক্রস করছে। 30 ডিগ্রি ক্রস করলেই ক্রান্তিবৃত্ত কোন বায়ু প্রভাবিত করবে? তখন হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। মানে বেঙ্গল স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে বাঁদিকে বেঁকে মিলিত হলো নিরক্ষীয় স্রোতের সাথে। নিরক্ষীয় স্রোতের আবার দুটো ভাগ, উত্তর গোলার্ধেরটা উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ গোলার্ধেরটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো আয়নবায়ু দ্বারা। তাহলে আয়নবায়ু স্রোতটাকে কোথায় নিয়ে যাবে? আয়নবায়ু পূর্ব দিক থেকে আসছে, দক্ষিণ পূর্ব দিক থেকে বা পূর্ব দিক থেকে, সুতরাং স্রোত যাবে পশ্চিম দিকে। ফলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পশ্চিম দিকে গেল, গিয়ে কোথায় বাধা পেল? ব্রাজিলের সাও রোচে অন্তরীপ। ব্রাজিলের সাও রোচে, রয়কার চয়েকার পর্তুগিজ নাম, সাও রোচে অন্তরীপে বাধাপ্রাপ্ত হলো। বাধা পেয়ে দুটো ভাগ হলো, একটা নিরক্ষরেখা অতিক্রম করে উপসাগরে গেল, মেক্সিকোর উপসাগর, মাথাটা গোল্লা মাথা, তোমাদের অনেকের আছে ওরকম মাথা, দেখে নেবে। মাথার পেছনটাই হচ্ছে মেক্সিকো, আবার সামনের দিকটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে, এইবার দেখো, ওই স্রোতের দক্ষিণ অংশটা মিলল ব্রাজিল উষ্ণ স্রোতের সাথে। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোথায় মিলিত হলো? উষ্ণ ব্রাজিল স্রোতের সাথে দক্ষিণ গোলার্ধ। ব্রাজিল স্রোত কোন দিকে এলো? উত্তর থেকে দক্ষিণে। কার দ্বারা? মহাদেশের উপকূলের দ্বারা, দক্ষিণ আমেরিকার দ্বারা। বেশ কিছু দূর যাওয়ার পর কোন বায়ু? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে ব্রাজিল স্রোত বেঁকে কোন দিকে বেঁকলো? ডান দিকে, পূর্ব দিকে বেঁকে কোথায় মিলিত হলো? শীতল কুমেরু স্রোতের সাথে। শীতল কুমেরু স্রোত পশ্চিমা বায়ুর দ্বারা পূর্ব দিকে অগ্রসর হলো, দক্ষিণে আফ্রিকার উত্তমাশা অন্তরীপে বাধা পেল। দুটো ভাগে ভাগ হলো, প্রথম ভাগটা চলে গেল ভারত মহাসাগরে, দ্বিতীয় ভাগটা দক্ষিণ থেকে উত্তরে বেঙ্গুয়ালা, শীতল বেঙ্গুয়ালা স্রোত নিয়ে এগিয়ে গেল। বেশ কিছু দূর এগোনোর পর মধ্য অক্ষাংশে অতিক্রম করে বায়ুটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা প্রভাবিত হলো এবং পশ্চিম দিকে বেঁকে সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত রূপে চালিত হলো। অবশেষে ব্রাজিলের সাও রোচে বাধাপ্রাপ্ত হয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেল। প্রশ্ন হতে পারে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি, মূল স্রোতগুলি চিত্র সহ ব্যাখ্যা করো।